এটা আমেরিকার ইতিহাসে একটা নতুন জনজাগরণের অধ্যায় বলে আমি মনে করি। They pushed me hard. They used a lot of violence. My body still hurts. I got a concussion. It's really hard for me to speak because of that concussion. এইটা ট্রাম্প প্রশাসনের কাছে কতটা অস্বস্তিকর এবং এর প্রভাব কি পড়তে চলেছে আমেরিকান রাজনীতিতে? এই যে বিশাল যে জন অভ্যুত্থান আমেরিকাতে হচ্ছে, এর পিছনে কিন্তু She had gashes on her face. They shattered her windows. She had blood on her jeans. Americans on our streets. From killing 37-year-old mother Renee Good to kidnapping 5-year-old Liam, ICE is out of control. We need accountability now. নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আমাদের সঙ্গে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যুক্ত হয়েছেন ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়, আমেরিকা প্রবাসী, নিউ ইয়র্ক প্রবাসী অধ্যাপক, সমাজকর্মী এবং লেখক। ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়ের আজ সঙ্গে যুক্ত হওয়ার আজকে প্রথম কারণ হচ্ছে যে আমরা আগের দিন যে অনুষ্ঠানটা করেছিলাম তাতেই পার্থবাবু আমাদের, আপনারা জানেন, বলেছিলেন যে আমেরিকার আভ্যন্তরীণ পরিস্থিতি খুব ভয়াবহ এবং সেটা নিয়ে আপনি একটা অনুষ্ঠান করুন। তা আমি সেটা নিয়ে ভাবছিলাম, কিন্তু আজকে সকালবেলায় মোবাইল খুলতেই প্রথমে আমি দেখতে পেলাম যে আজকে শনিবার সকালবেলায় যে পার্থবাবু নিজে আমাকে একটি মেসেজ পাঠিয়েছেন এবং তারপরে নিউজ স্ক্যান করতে গিয়ে দেখলাম আমেরিকায় ভয়াবহ অবস্থা এবং লক্ষ লোক রাস্তায় নেমে পড়েছেন। আপনারা সে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা চালাচ্ছি যে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে পড়ে প্রতিবাদ করছেন এই মুহূর্তে। মানে আমাদের এখানে এটা 24 তারিখ, অতএব এটা কয়েক ঘন্টা আগে ঘটেছে। তা সেই জন্য আমি পার্থবাবুকে ভরসা করে সঙ্গে সঙ্গে ফোন করে ফেললাম যে আপনি যদি সময় দিতে চান একটু তড়িঘড়ি আমরা আমাদের দর্শকদের কাছে যদি আমরা এই বিষয়টিকে একটা বিশ্লেষণ নিয়ে আসতে পারি। তো পার্থবাবু রাজি হয়েছেন। অনেক ধন্যবাদ পার্থদা, আপনি এই তার খুব অল্প সময়ের মধ্যে আপনি তৈরি হয়ে নিয়েছেন এবং আজকে আপনাকে এই অনুষ্ঠানে আপনার কাছ থেকে শুনবো আমেরিকার আভ্যন্তরীণ এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার তার যে প্রভাব এবং তার বিশ্লেষণ কি সেটা দর্শকরা, আমার মনে হয় যে আমেরিকাকে এরকম একটা আমেরিকা তো আমরা সাধারণভাবে দেখতে অভ্যস্ত নই। তো সেইটা যদি আপনি একটু আমাদের দর্শকদের কাছে বিশ্লেষণ করেন। আচ্ছা, নমস্কার সবাইকে। আম, আমি আমেরিকাতে 40 বছর আছি, আহ, এবং বিভিন্ন রকমের রাজনৈতিক, সামাজিক আন্দোলনের সঙ্গে চিরকাল যুক্ত থেকেছি। ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুদ্ধবিরোধী আন্দোলন, বিশেষ করে ইমিগ্রেন্ট অভিবাসী অধিকার রক্ষা আন্দোলন। আম, আমরা অনেক বড় বড় ঘটনার মধ্যে দিয়ে গেছি। আম, অনেক লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, মিছিল আমরা দেখেছি। সেই মিছিলে আমরা একসঙ্গে হেঁটেছি মাইলের পর মাইল। কিন্তু এই মুহূর্তে আমেরিকাতে যেটা চলছে সেটা একটা ঘটনা বলি, একটা সম্পূর্ণ অন্যদিকে মোড় নিয়েছে। তার কারণ হচ্ছে যে আমেরিকাতে তো ধর্মঘট মানে বেশিরভাগ জায়গায় নিষিদ্ধ, এবং মানে মানুষকে রাস্তায় নামতে দেখা গেলেও কাজকর্ম বন্ধ করে মানুষ কখনো রাস্তায় নামে না। তার কারণ হচ্ছে যে প্রচণ্ড ধরনের নিপীড়ন আছে, নিষ্পেষণ আছে, পুলিশি অত্যাচার আছে। মানুষকে ভয় দেখিয়ে এমনভাবে আমেরিকাতে রাখা হয়েছে যার কথা কেউ জানে না। হ্যাঁ, যেটা বারবার করে আমি আসল আমেরিকার গল্প মানুষকে বলার চেষ্টা করছি, কারণ মিডিয়া বলে না কখনো, সিনেমা ইত্যাদিতে কখনোই আসল আমেরিকার গল্প দেখতে পাওয়া যায় না। তো এই যে ঘটনাটা ঘটেছে, এটা আমেরিকার রাজনীতিকে একটা একদম সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। সেই ঘটনাটা হচ্ছে যে এই বছরে 2026-এর 1 জানুয়ারি, মানে প্রতীকী অর্থে বছরের শুরুতে আমেরিকাতে মিনেসোটা বলে যে রাজ্য আছে, যেখানে আমরা কয়েক বছর আগে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড আমরা দেখেছি, আহ, যার বিরুদ্ধে লক্ষ লক্ষ লোক সারা পৃথিবীতে, শুধু আমেরিকায় নয় সারা পৃথিবীতে রাস্তায় নেমেছিল। সেই একই শহরে মিনিয়াপলিসে রিনে গুড বলে একজন ভদ্রমহিলা, 37 বছর বয়সের একজন শ্বেতাঙ্গিনী ভদ্রমহিলা, তাকে 3 সন্তানের মা, তাকে এই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, যাদেরকে আইস বলা হয়, আইসিই,
তারা গুলি করে মেরে ফেলেছিল একজন নিরস্ত্র মহিলাকে। তারা বলেছিল যে উনি নাকি এই যে বিশাল যে আহ, জন অভ্যুত্থানগুলো ঘটছে, তিনি এই মিনেসোটাতে মিনিয়াপলিসে তার একজন নেতৃত্ব দিচ্ছিলেন। এবং অভিবাসীদের যেভাবে টেনে হিঁচড়ে বার করে বিনা কারণে হাতকড়া পরিয়ে, ভেনেজুয়েলার ঘটনা তো আমরা কিছুদিন আগেই দেখেছি, কিন্তু এখানে আমেরিকার ভেতরে যে লক্ষ লক্ষ যে সমস্ত মানুষ যারা আর কি গরিব মানুষ, অসহায় মানুষ, শ্রমজীবী মানুষ যারা আছে, যাদের অনেকের কাগজপত্র নেই, তাদের ওপরে অত্যাচার করার নামে সারা আমেরিকাতে সাধারণ মানুষের ওপরেই একটা প্রবলভাবে এই ট্রাম্প প্রশাসন একটা অত্যাচার চালিয়ে যাচ্ছে। এবং এই আইস হচ্ছে একেবারে সামরিক পোশাক পরিহিত, বুলেট প্রুফ ভেস্ট, তাদের হাতে স্টেন গান, মেশিন গান, রিভলভার, তাদের হাতে ভয়ঙ্কর ধরনের সমস্ত অস্ত্রশস্ত্র, সেই সমস্ত নিয়ে তারা লোকের বাড়িতে ঢুকে মানুষকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে যাচ্ছে, যেটা সংবিধান বিরোধী। হ্যাঁ, আমেরিকাতে সংবিধান মানুষের বাড়িতে ঢুকে কারুকে গ্রেফতার করা অ্যালাউ করে না। কিন্তু এরা কোনো রকম নিয়ম কানুনের ধারে না, ঠিক যেমন আমরা 30-এর দশকে জার্মানিতে হিটলারের জমানাতে আমরা দেখেছিলাম যে যেভাবে ইহুদিদেরকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে গিয়ে তাদেরকে জেলে ভরে রাখা হতো, তারপরে তাদের গণহত্যার কথা আমরা সবাই জানি। আহ, সেই পর্যায়ে এখনো না পৌঁছলেও হিটলার যখন শুরু করেছিল তখন কিন্তু ঠিক এইভাবেই শুরুটা করেছিল। এবং মানুষ আহ, নানান রকমভাবে সেটাকে হয় বুঝতে ব্যর্থ হয়েছিল, নয়তো সেটাকে সমর্থন করেছিল, বলেছিল যে দরকার আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমেরিকাতেও এখন ঠিক ট্রাম্প প্রশাসনে ঠিক সেই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তো এই যে 1 জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, তার বিরুদ্ধে আমেরিকাতে একটা, আমি বলতে পারি যে নতুন একটা জন অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এবং কেবলমাত্র মিনিয়াপলিসে নয়, কেবলমাত্র মিনেসোটাতে নয়, মনে রাখতে হবে যে আমেরিকাতে এখন ভয়ঙ্কর শীত। আমি মানে দেখলাম আমরা মাইনাস টেম্পারেচার, একদম মাইনাস টেম্পারেচার। ভয়ঙ্কর শীত, এবং আমরা যেখানে থাকি, আমি এখন তো আমি কলকাতায় আছি, কিন্তু আমি যেখানে নিউ ইয়র্ক শহরে থাকি, সেখানে আগামীকাল মানে আজকে তো ওখানে শুক্রবার রাত্রি, কিন্তু শনিবার সকাল থেকে আবার নতুন করে ভয়ঙ্কর তুষারপাত আরম্ভ হবে এবং সমস্ত রাস্তাঘাট একেবারে বরফে ঢেকে যাবে। এবং মানুষকে ভীষণ বিপদের মধ্যে পড়তে হবে। আমরা থাকলে আমাদেরও পড়তে হতো। সেই জায়গা থেকেও বেশি ঠান্ডা হচ্ছে মিনিয়াপলিস, কারণ মিনিয়াপলিস একেবারে কানাডার সীমান্তে। হ্যাঁ, তো এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে সমস্ত কিছুকে অগ্রাহ্য করে 23শে জানুয়ারি লক্ষ লক্ষ মানুষ মিনেসোটাতে, মিনিয়াপলিসে জেনারেল স্ট্রাইক বা সাধারণ ধর্মঘট করেছে, যেখানে স্কুল, কলেজ, অফিস, আদালত, দোকানপাট সমস্তকে তারা বন্ধ করে দিয়েছে। এবং লক্ষ লক্ষ লোক এই আইসের এবং ট্রাম্পের অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসে বিক্ষোভ জানিয়েছে। এটা আমেরিকার ইতিহাসে একটা নতুন জনজাগরণের অধ্যায় বলে আমি মনে করি। এই যে মিনিয়াপলিসের এই যে ঘটনাটা, যার প্রভাব শুধু মিনিয়াপলিসে নয়, সারা আমেরিকার কোন কোন শহর, আমরা এর আগে দেখেছি বিভিন্ন শহরে এর এর প্রতিবাদ হয়েছে। এখন কি সেটা সমস্ত ছড়াবে? আপনার কি মনে হচ্ছে কোন আরো কোন আরো শহরে, ছড়িয়ে যাচ্ছে। কোন কোন শহর আমি আপনার বলছি, হুম, বলুন। হ্যাঁ, আমেরিকাতে উত্তর আর দক্ষিণের মধ্যে একটু তফাৎ আছে। উত্তরের রাজ্যগুলো অনেক বেশি লিবারাল, আর দক্ষিণের রাজ্যগুলো অনেক বেশি কনজারভেটিভ একদম সাধারণভাবে। ভারতবর্ষের মতো আর কি, উল্টোটা। একেবারে ভারতবর্ষের উত্তরের একেবারে রাজ্য এবং এবং দক্ষিণ দক্ষিণ ভারত একদম এবং আলাদা। নামটাও, নাম নাম নামের মধ্যেও খুব মিল আছে। এখানে আমরা যেটাকে গোবলয় বলি বা হুম। কাউ বেল্ট বলি, আমেরিকাতে সেই অত্যন্ত গোঁড়া রক্ষণশীল রাজ্যগুলোকে ওখানে বাইবেল বেল্ট বলে। আচ্ছা ব্যাপারটা আচ্ছা, এক, এটা ব্যাপারটা একদমই একেবারে একদমই এক, একই, হ্যাঁ, মানে একেবারে একদমই এক। একই, খাপে খাপে মিলে যায়। তো হুম। আমেরিকাতে মিনেসোটাতে, মিনিয়াপলিসে প্রথম শুরু হয়েছে, তারপরে পোর্টল্যান্ড, তারপরে নিউ ইয়র্ক তো বটেই, বস্টন, তারপরে শিকাগো, তারপরে ধরুন ডেনভার, তারপরে উত্তরের যে সমস্ত ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেস ইত্যাদি সমস্ত জায়গাতে ছড়িয়ে গেছে। এবং এই মুহূর্তে দক্ষিণেরও কিছু কিছু রাজ্যতে, যেমন হিউস্টন, যেমন অস্টিন, যেখানে প্রগতিশীল মানুষের, লিবারাল মানুষের বসবাস অনেক বেশি, সেই সব জায়গাগুলো তো আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। এবং সবচাইতে বড় কথা, ট্রাম্পের যে অত্যাচারী যে শাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে
আমেরিকার যেসব মানুষ ট্রাম্পকে ভোট দিয়েছিল তারা পর্যন্ত এখন ফুঁসে উঠেছে। এবং আমেরিকাতে আমাদের দেশের মতো তো গদি মিডিয়া আমেরিকাতেও আছে, অত্যন্ত উগ্র দক্ষিণপন্থী, এই ফক্স টিভি বা ইউএস পোস্ট, নিউ ইয়র্ক পোস্ট, এই ধরনের সমস্ত আছে, বা অতি দক্ষিণপন্থী রেডিও যে এএম চ্যানেলগুলো আছে। আমাদের এখানে যেরকম রিপাবলিক টিভি বা গদি মিডিয়া আছে, আমেরিকাতে আবার প্রচণ্ড শক্তিশালী হচ্ছে অতি দক্ষিণপন্থী এএম রেডিও। সেখানে সর্বক্ষণ মানে একেবারে মিথ্যার প্রচার চলেছে, প্রোপাগান্ডা চলেছে, একেবারে হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবলসের মতো প্রোপাগান্ডা চলছে। এবং বিশেষ করে ইমিগ্রেন্টদেরকে খুনি হিসেবে, ধর্ষক হিসেবে, ডাকাত হিসেবে, চোর হিসেবে, ওরা নাকি কুষ্ঠরোগ ছড়িয়ে দিচ্ছে, এই সমস্ত চিহ্নিত করার একটানা প্রচার বছরের পর বছর ধরে চলেছে। এবং তা সত্ত্বেও দক্ষিণের রাজ্যগুলোতেও ছড়িয়ে যাচ্ছে এবং উত্তরের রাজ্যগুলোতে এই জনবিক্ষোভ খুব বেশি রকমভাবে এখন ছড়িয়ে গেছে। ভারতীয়দের, আপনারা যারা ওখানে ভারতীয়দের থাকেন, ভারতীয় বংশোদ্ভূত এবং আপনারা ভারতীয় যারা অনাবাসী, তাদের উপরেও বহুদিন ধরে নানা রকম অত্যাচারের খবর আমরা পাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান অনেক আমেরিকা নিবাসী ভারতীয়রা দেখেন। তো আপনি যদি তাদের অবস্থা, তাদের প্রকৃত অবস্থাটা যদি একটু ব্যাখ্যা করেন, তাদের দিক থেকেও যদি আমরা জানতে পারি, ব্যাপারটা যদি জানতে পারি। দেখুন, আমাদের মতন যারা আমেরিকাতে দীর্ঘকাল ধরে আমেরিকার নাগরিক হিসেবে আমরা যারা আছি, আমরা যারা বিভিন্ন চাপে, বিভিন্ন বাধ্যতামূলক কারণে আমরা উম, অনেক গল্প, আমি একটুখানি একটু বিজ্ঞাপন দিচ্ছি কারণ বইমেলা চলছে, অনেকে জানতে চাইছেন আপনার চ্যানেলে। এই বইটা পড়বেন, আমি হ্যাঁ, কোন স্টলে পাওয়া যাবে স্বপ্নপুরী সেটা না একটু আপনি বলে হত্যাপুরী, দিন এটা আপনি। ভিরাস হ্যাঁ। ভিরাসাত বার করেছে, ওদের গেট নাম্বার 3, E52 নাকি একটা ওদের স্টলের নাম্বার, ভিরাসাত, মানে এইখানে গেলে পাওয়া যাবে এই বইটা। আর এই হ্যাঁ। বইটার কথা আমি বলছি, এটা আমার আমেরিকার প্রথম জীবনের স্মৃতিকথা। এটার নাম হচ্ছে মেরিকা মায়া, স্বপ্নপুরীর সত্যকথন। এই বইটা অভিযান বার করেছে। অভিযান হচ্ছে 7 নম্বর আর 8 নম্বর গেটের মাঝখানে অভিযানের বিশাল স্টল আছে, আমি আজকে সেখানে যাব। ওখানে গেলে আমার সমস্ত বইগুলো, অভিযান, ভিরাসাত, রাবণ, পিবিএস, দানবের পেটে 2 দশক, ঠিক, আপনি পিবিএস বার এটা করেছি। ভালো ভালো করলেন, এটা অনেকেই হ্যাঁ, জানতে তো যাই চেয়েছে। হোক, অনেকে জানতে আপনি চেয়েছে, আমি ভারতীয়দের আপনার ঘটনাটা বলছিলেন, ভারতীয়রা ভারতীয়দের ওখানে কি ঘটনা হচ্ছে, কিরকম ভাবে থাকে। ভারতীয়দের মধ্যে যারা নাগরিক, আমাদের মতো যারা নাগরিক, তাদের মধ্যে আমাদের প্রজন্মের যে সমস্ত মানুষ আছে তারা মোটামুটিভাবে রাজনীতি বিমুখ। হ্যাঁ, তারা তারা কোনো রকম মানে রাজনীতি অর্থাৎ ঝামেলা, হ্যাঁ, এই সমস্ত গন্ডগোলের মধ্যে তারা যেতে চায় না। এবং তারা খুব মানে নিজেদের সংসার, তাদের বাড়ি ঘর, গাড়ি বাড়ি, স্টক মার্কেট, সোনার গয়না, সম্পত্তি, ছেলেমেয়ের পড়াশুনো, এইসব নিয়েই তারা ব্যস্ত থাকে, চাকরি বাকরি, মানে তাদেরকে খুব একটা রাজনীতির জগতে আমি কখনো তেমনভাবে অংশগ্রহণ করতে আমি দেখিনি। হ্যাঁ, দুর্গাপুজো করে, মুসলমানরা ঈদ করেন, পালন করেন, এরা মন্দিরে যান, ওরা মসজিদে যান, এই সমস্ত জিনিস চলতে থাকে, কিন্তু তাদেরকে আমি রাজনীতিতে অংশগ্রহণ করতে প্রায় কখনো দেখিনি বললেই চলে, একজন দুজন ছাড়া। হ্যাঁ, এটা হচ্ছে তাদের তাদের মানে চেহারা। আমি ভালো খারাপ কিছু বলছি না, আমি যেটা চিত্র সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। আম, আহ, নতুন প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা আছে, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত, বা যেটাকে আমরা বলি দক্ষিণ এশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, হ্যাঁ। নেপাল, শ্রীলঙ্কা, এদের ছেলেমেয়েরা যারা ওদেশে বড় হচ্ছে, তারা কিন্তু তাদের মধ্যে রাজনীতি সচেতন ছেলেমেয়ের সংখ্যা অনেক বেশি। এবং তাদের মধ্যে অনেকেই এই সমস্ত জন আন্দোলনের সঙ্গে তারা যুক্ত, যেমন মি টু মুভমেন্টের সঙ্গে তারা যুক্ত ছিল, তারা এই ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিল। তারপরে ধরুন এই যে মানে সমকামী, মানে যাদেরকে আমরা বলি আর কি, কথাটা আমি একদম পছন্দ করি না, যাই হোক, তাদের যে আন্দোলন, তাদের সঙ্গে যুক্ত। আমি বলছি, আমার মেয়ে, জামাই, তাদের যে সমস্ত বন্ধু সার্কেল আছে, তাদের মধ্যে গে লেসবিয়ান বন্ধু বান্ধবও আছে। হ্যাঁ, তাদের মধ্যে আবার প্রচণ্ডভাবে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত তারা আছে। তাদেরকে আমরা চোখের সামনে দেখছি যে তারা রাস্তায় আপনি নিউ নেমে ইয়র্কে তো এই সমস্ত জোহরান আন্দোলন। মামদানিতে আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে জেনজি। হ্যাঁ, হ্যাঁ, এটা যদি একটু জেনজি, জেনজির মধ্যে এই যারা জোরান মামদানির পিছনে যারা লড়েছে বা এখনো যারা লড়ছে, তাদের এই এই যে এই যে বিশাল যে জন অভ্যুত্থান আমেরিকাতে হচ্ছে, এর পিছনে কিন্তু জেনজির
দক্ষিণ এশীয় ভারতীয় বাঙালি ছেলেমেয়েরাও কিছু কিছু তার সঙ্গে যুক্ত আছে, কিন্তু প্রথম প্রজন্মের অর্থাৎ আমাদের প্রজন্মের আমেরিকানদের মধ্যে ঠিক। দেখি না। আর যারা আমেরিকাতে যাদের নাগরিকত্ব নেই তারা এতই অনিশ্চিত অবস্থার মধ্যে আছে, এবং এই ট্রাম্পের দ্বিতীয় জমানাতে তারা এত বিপদের মধ্যে, ভয়ের মধ্যে, তারা আতঙ্কের মধ্যে তারা দিন কাটাচ্ছে যে তাদের আমেরিকাতে থাকাটাই একেবারে অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে তাদেরকে তাড়িয়ে দিতে পারে, যে কোনো কারণে তাদেরকে তাড়িয়ে দিতে পারে, এবং তাড়িয়ে দিচ্ছেও। এই প্রসঙ্গে আমি পরে একটু আলোচনা করব যে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু তাদের তাদের শ্রম থেকে, মানে নিউ জেনারেশন যে কৃতদাস আমেরিকা সৃষ্টি করেছে তাদের আমেরিকা থেকে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা আমেরিকান কোম্পানির হয়ে ভারতে বসে কাজ করে যাচ্ছে। ঠিক তাদের ছাড়া আমেরিকার অর্থনীতি অচল হয়ে যাবে, ঠিক হ্যাঁ, বিশেষ করে আইটি সেক্টরে। হ্যাঁ, কিন্তু তাদেরকে আমেরিকায় থাকতে দিচ্ছে না। একটা আতঙ্কের পরিবেশ, ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, এবং যারা এই অনিশ্চিত অবস্থার মধ্যে আছে, নানান রকম ভিসা নিয়ে, ওয়ার্ক ভিসা নিয়ে যারা আছে, তাদের আমেরিকাতে আমি কখনো রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখি না। তার কারণ হচ্ছে যে তারা অত্যন্ত একটা আতঙ্কগ্রস্ত, অনিশ্চিত অবস্থার মধ্যে তারা আছে। ঠিক। এবার আপনি যেটা আগের প্রসঙ্গে বলছিলেন যে বিভিন্ন শহরে এটা ছড়িয়ে পড়ছে, এইটা ট্রাম্প প্রশাসনের কাছে কতটা অস্বস্তিকর এবং এর প্রভাব কি পড়তে চলেছে আমেরিকান রাজনীতিতে? হ্যাঁ, এইটা যদি এটা সারা আমেরিকাতে ছড়িয়ে পড়ছে, এবং রিপাবলিকানদের মধ্যে যে যে মানে ট্রাম্প যে আতঙ্কটা সৃষ্টি করেছিল, প্রথমেই ওরা ফ্যাসিস্টরা যেটা করে, আমাদের দেশেও মোদিরা যেটা করছে, ওখানে ট্রাম্পরা সেই একই খেলা খেলছে। ওরা প্রথমেই একটা গণতন্ত্রটাকে ধ্বংস করে দেয়, করে দিয়ে তারা জোর জবরদস্তি করে একজন নেতা নির্বাচিত করে, এবং সেই নেতার কথা সবাই মেনে চলতে বাধ্য হয়, তার বিরুদ্ধে কোনো রকম কথা বলা যায় না। হ্যাঁ, এখানেও তাই, আমেরিকাতেও তাই, হিটলারের সময়, মুসোলিনির সময়ও তাই হয়েছে, সর্বত্রই একই গল্প। এই যে পার্টিটা রিপাবলিকান পার্টি, সেই পার্টির মধ্যেও কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে একটা বিক্ষোভ, বিদ্রোহ দানা বেঁধে উঠছে, এবং কিছু কিছু রিপাবলিকান নেতা তারা প্রকাশ্যে ট্রাম্পের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে। আর ডেমোক্রেটিক পার্টির মধ্যে তো ট্রাম্পের বিরুদ্ধে কথাবার্তা প্রবলভাবে চলছে। আজকে যেটা ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা, এই জিনিসটা, তার সঙ্গে সঙ্গে ভেনেজুয়েলা, তার সঙ্গে সঙ্গে এই ইমিগ্রেন্টদের ওপর ধরপাকড়, তার সঙ্গে সঙ্গে এই রেনে গুডের মতন নিরস্ত্র একজন ভদ্রমহিলাকে গুলি করে মেরে ফেলা। মনে রাখতে হবে উনি শ্বেতাঙ্গিনী মহিলা বলে কিন্তু জনরোষটা মানে আরও অনেক তাড়াতাড়ি দানা বেঁধেছে। জর্জ ফ্লয়েডের সময় দানা বাঁধতে একটু দেরি হয়েছিল, কারণ কৃষ্ণাঙ্গ একটা ছেলেকে মেরে ফেলেছিল পুলিশ চোখের সামনে। আজকে, এবং তার ভিডিও ছিল, আজকে রিনে গুডকে যেভাবে মেরে ফেলা হয়েছে, সেটার বিরুদ্ধে জনবিক্ষোভটা এত দ্রুত সংগঠিত হয়েছে, তার একটা প্রধান কারণ হচ্ছে, বললে শুনতে খারাপ লাগে, যে রিনে গুড একজন শ্বেতাঙ্গিনী মহিলা। হ্যাঁ, তো যাই হোক, যে কোনো কারণেই হোক, আমরা শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ কোনো মানুষের ওপরেই অত্যাচার আমরা কখনো সমর্থন করিনি, ভবিষ্যতেও করব না, কিন্তু এই জনবিক্ষোভটা সারা আমেরিকাতে খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এবং যেহেতু একজন মহিলাকে এবং একজন মাকে এরকমভাবে খুন করে আইসের পুলিশ মেরে ফেলেছে চোখের সামনে, সেটা মেয়েদের উপরে, মহিলাদের উপরে তার প্রভাবটা খুব মারাত্মক বেশি হয়েছে। এবং যারা ট্রাম্পকে যারা সমর্থন করেছিল, তাদের মধ্যেও একটা ট্রাম্পের বিরুদ্ধে একটা প্রবল একটা বিরোধিতা শক্তিশালী ক্রমশ হয়ে উঠছে। এবারে 2026-এ আমেরিকাতে যে কংগ্রেসের নির্বাচন হবে, আমেরিকাতে নির্বাচন তো আমাদের দেশের মতো হয় না। ওখানে 4 বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচন হয়, তখন শুধুই প্রেসিডেন্ট নির্বাচন হয়, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু হয়। কিন্তু আবার 2 বছর পরে কংগ্রেসের সারা অন্তর্বর্তী। দেশ হুম। নির্বাচন হয়। কংগ্রেস মানে হচ্ছে আমাদের দেশে আমরা যাকে বলি পার্লামেন্ট, আমেরিকাতে সেটাকে বলে কংগ্রেস। তো ওই কংগ্রেসের সদস্যদের যে নির্বাচন হবে সারা দেশ জুড়ে, সেখানে যদি ট্রাম্পের দল যদি শোচনীয়ভাবে হেরে যায়, যেটা সম্ভাবনা এই মুহূর্তে খুব বেশি, পরে কি হবে বলতে পারছি না। ট্রাম্প যদি এখন, কালকে না পরশু আলোচনা করেছিলাম, যদি ডেনমার্কের ওপর যুদ্ধ ঘোষণা করে বা একটা মারাত্মক কোনো ঘটনা ঘটে, এই এই দানব এরা যা খুশি তাই করতে পারে। এরা যদি এমন কোনো ঘটনা ঘটায়, তাহলে ওই যে আমি বললাম যে ওই পহেলগাম, পুলওয়ামার মতন আবার একটা ঘটনা ঘটিয়ে দিলে, তখন আবার হাওয়া ঘুরে যাবে। কিন্তু ইংল্যান্ডের আমেরিকাতে, পাশাপাশি হ্যাঁ, বলুন, আপনি বলুন, আপনি বলুন, আপনি আমাদের বলুন। দেশের মতো আমেরিকাতে মিডিয়া এতটা সোল্ড আউট হয়ে যায়নি।
এখনো পর্যন্ত। দক্ষিণপন্থী মিডিয়া যেরকম আছে এবং তারা এক টানা মিথ্যে প্রচার করে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার আমেরিকাতে খুব শক্তিশালী এখনো পর্যন্ত একটা লিবারাল মিডিয়া আছে, যাদের রিপোর্টাররা, যাদের সাংবাদিকরা ট্রাম্পের সামনে গিয়ে সরাসরি তাকে প্রশ্ন করছে যে তুমি যে এই জিনিসগুলো করছো, এটা কি তুমি সংবিধান সম্মত বলে মনে করো? তুমি কি কংগ্রেসের পারমিশন নিয়েছো? তোমার কি মনে হয় না যে এগুলো অন্যায়? এই ধরনের কথা বলার সাহস আমেরিকার মিডিয়ার আছে, যেটা আমাদের দেশে সম্পূর্ণ অনুপস্থিত। মোদি তার 2014 থেকে আজ 2026 পর্যন্ত একটাও প্রেস কনফারেন্স করেনি, এবং বিগ মিডিয়া কখনো সেটা নিয়ে একটা কথাও বলেনি। এইখানে আমেরিকার সঙ্গে ভারতের তফাৎ। তার থেকেও ইউরোপের মিডিয়া আরও অনেক বেশি শক্তিশালী এখনও আছে। ফলে যা খুশি তাই করা এই দানবের পক্ষে সম্ভব হবে না, এবং তার জনপ্রিয়তাতে একটা ধস নেমেছে। সেই জন্যে সে আজকে নতুন নতুন অত্যাচারের রাস্তা খুঁজছে, এবং সে একেবারে মরিয়া হয়ে উঠেছে, পাগলের মতো হয়ে উঠেছে, যে কিভাবে তার হাত থেকে ক্ষমতা বেরিয়ে যাচ্ছে, কিভাবে সেই ক্ষমতাটাকে আবার নিজের কাছে কুক্ষিগত করা যায়। তাই জন্যে সে সারা দেশ জুড়ে নতুন নতুন অত্যাচার শুরু করেছে, নির্যাতন নিপীড়ন শুরু করেছে। আমি যেটা বলছিলাম যে একদিকে দেশের মধ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে যেটা আপনি বলছেন ট্রাম্প, এবং তার সঙ্গে ভেনেজুয়েলার পরে গ্রিনল্যান্ড এবং সম্প্রতি ইরানে, হ্যাঁ, তো সেখানেও তো তারা যুদ্ধ রণতরী পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং যে কোনো মুহূর্তে সেখানেও একটা বড় ঘটনার আশঙ্কা সারা বিশ্ব করছে। তো আপনি কি মনে করছেন সমস্ত ঘটনাটাকে বাইরে এরকম একটা কিছু যুদ্ধ বা এরকম কিছু ঘটিয়ে দিয়ে দেশের জনবিক্ষোভকে সামাল দেওয়া, এবং সেখানেও মানুষকে যাতে রাস্তায় তারা না নামতে পারে সেরকম একটা একটা জরুরি অবস্থা তৈরি করা, সেটা কি ট্রাম্পের পক্ষে সম্ভব? দেখুন, একই গল্প। আপনি আমাদের দেশের ক্ষেত্রে দেখুন, পহেলগাম, পুলওয়ামা, একই গল্প, সেম গল্প। ওখানে আজকে ধরুন ইরানে রণতরী পাঠিয়ে দিয়েছে, এবং আমেরিকার সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে সমস্ত সামরিক ঘাঁটি আছে। সেখান থেকে রণতরী পাঠিয়ে দেওয়া, সেখান থেকে বোমারু বিমান পাঠিয়ে দেওয়া, সেখান থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়ে দেওয়া আমেরিকার পক্ষে এখন জলভাত। হ্যাঁ, মানে 500 মাইল দূর থেকে মিসাইল পাঠিয়ে একটা বিশাল বোমা বর্ষণ করে একটা দেশের কয়েক হাজার মানুষকে মেরে ফেলার ক্ষমতা আমেরিকার আছে। আছে মানে কি, তারা এই কাজটা করে যাচ্ছে, আমরা জানতেই পারি না, আমাদের দেশের মিডিয়া কখনো বলে না। হ্যাঁ, তো আজকে ট্রাম্প যদি আরও বিপদে পড়ে, তাহলে ট্রাম্প ইরানের ওপরে নতুন করে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে দিতে পারে, এবং তখন বলবে যে দেখো, আমাদের এখন যুদ্ধকালীন পরিস্থিতি, আমাদের এখন দেশে নতুন আইন জারি করা হলো, আমাদের দেশে এখন কোনো রকম রাস্তায় নেমে কোনো রকম বিক্ষোভ কোনো কিছু চলবে না, করলেই তাকে অ্যারেস্ট করা হবে, করলেই তার বিরুদ্ধে আমাদের দেশের ইউএপি এর মতন কোনো একটা আইন দিয়ে বিনা বিচারে মানুষকে আটক করে রাখা হবে। খেলাটা একই, একদম এক খেলা চলছে। আজকে আজকে ভেনেজুয়েলার তেল লুট করা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ব্রুকলিনের জেলে বন্দি করে রেখেছে। দেখুন, অলরেডি এক সপ্তাহের মধ্যে সেটা নিয়ে কথা বলছে না মানুষ, আর মানুষ ভুলেই গেছে। কারণ মানুষকে নিত্য নতুন এমন এমন সমস্ত উত্তেজক খবর সরবরাহ করা হচ্ছে, যে কালকে কি ঘটেছিল আজকে মানুষ আর মনে রাখতে পারছে না। এটা হচ্ছে এদের একটা নতুন কৌশল। সর্বক্ষণ মানুষকে যদি অ্যাংজাইটির মধ্যে রাখা যায়, উৎকণ্ঠার মধ্যে, ভয়ের মধ্যে যদি রাখা যায়, অর্থনৈতিক সংকটের মধ্যে যদি রাখা যায়, তাহলে মানুষ কখন এই সমস্ত নিয়ে সে কথাবার্তা বলবে? তা সত্ত্বেও এই ভয়ঙ্কর -15 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও মিনেসোটার মতন একটা জায়গাতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে সাধারণ ধর্মঘট কালকে করেছে সফলভাবে, ট্রাম্পের বিরুদ্ধে, আইসের অত্যাচারের বিরুদ্ধে, প্যালেস্টাইনে গণহত্যার বিরুদ্ধে। সমস্ত কিছু আমেরিকাতে একটা নতুন চেহারা নিচ্ছে, এবং তার নেতৃত্ব দিচ্ছে এই ইয়াং প্রজন্মের ছেলেমেয়েরা, যাদের নেতা হচ্ছে জোরান মামদানি, নেত্রী হচ্ছে প্রমীলা জয়পাল, আমাদের ভারতের মেয়ে। সে এখন আমেরিকাতে একটা খুব বলিষ্ঠ ভূমিকা নিয়েছে, ওয়াশিংটন স্টেট থেকে। সে একজন কংগ্রেস মেম্বার, আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় আছে, আমরা একসঙ্গে অভিবাসী অধিকার রক্ষার আন্দোলনে আমরা কাজ করেছি। এরা হচ্ছে আমাদের আলেকজান্ড্রিয়া ওকাজিও কর্টেজ। হ্যাঁ, এই যে নেতা নেত্রীরা উঠে আসছে, এরা হচ্ছে আমেরিকার এই নতুন নতুন যে জন আন্দোলন হচ্ছে তার সামনের সারির মুখ। আমরা আমেরিকা সম্পর্কে একটা প্রচলিত ধারণা আছে, আমেরিকা সব থেকে পুরনো গণতন্ত্রের দেশ, এখন সেখানকার গণতন্ত্রটা ভীষণ মজবুত। সেখানে প্রেসিডেন্ট চাইলেই সবকিছু করে ফেলতে পারেন না। আমাদের এখানে জরুরি অবস্থা বা 356 ধারা যে সমস্ত প্রভিশন সংবিধানে আছে, যে সমস্ত দানবীয় আইন আছে, আমেরিকায় কি সেই সংবিধানে সেই সমস্ত দানবীয় আইনের প্রভিশন আছে যার ভিত্তিতে ট্রাম্প মানুষের উপর বুলডোজার চালাতে পারেন?
হ্যাঁ, প্রভিশন আছে, প্রভিশন আছে, এবং ওরা 200 বছরের পুরনো আইন খুঁজে বার করছে, যেগুলোকে কাজে লাগিয়ে আজকের আমেরিকাতে নতুন নতুন করে নিষ্পেষণ নিপীড়ন শুরু করা যায়, যেটা আগে কার প্রেসিডেন্টরা, রিপাবলিকান বলুন ডেমোক্রেটিক বলুন, তারা কখনো সেই রাস্তায় যায়নি, কিন্তু এই লোকটা সেই রাস্তাতে যাচ্ছে। এটা হচ্ছে সবচাইতে বড় আতঙ্কের কথা, যে যে আইনগুলো 200 বছর আগে, 300 বছর আগে করা হয়েছিল, যখন সেই সেই আইনের হয়তো দরকার ছিল, যেমন ধরুন রাইট টু ক্যারি আর্মস। হ্যাঁ, আমেরিকাতে এই যে দ্বিতীয় সংশোধনী আছে, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, যে মানুষ তার নিজের নিরাপত্তার জন্য তার নিজের কাছে বন্দুক, রিভলভার রাখতে পারবে এবং খোলা বাজারে বিক্রি হয় আমেরিকাতে। মানে আমি বানিয়ে বলছি না, আমি আবার বলছি, আমি কিছু মনে করবেন না, আমি বলছি আর কি, এতে সব লেখা আছে। বা সহজ বাংলা ভাষায় আমি লিখে রেখেছি, আমেরিকাতে যতগুলো পেট্রোল পাম্প আছে, আমেরিকাতে বলে গ্যাস স্টেশন, হ্যাঁ, পেট্রোল পাম্প ওখানে বলে না, আমেরিকাতে যতগুলো পেট্রোল পাম্প আছে তার চাইতে বেশি খোলা বাজারে বন্দুক, রিভলভার, গোলা বারুদ বিক্রি হয়। আমি বানিয়ে বলছি না, মানে সত্যি কথা বলছি। আমাদের এই হলো ভারতীয়দের আমেরিকার কাছে একটু অবাক লাগে বিষয়টা, হ্যাঁ। অবাক আমাদের লাগে। হ্যাঁ, হ্যাঁ। এবং এবং মানুষকে যেখানে সেখানে মানুষ মরে যাচ্ছে গুলি চালিয়ে। আবার বলছি, ওই যে গো বলয়ের মতো যে বাইবেল বেল্টগুলো আছে, টেক্সাস, মিসিসিপি, জর্জিয়া, লুইজিয়ানা, অ্যালাবামা, হ্যাঁ, মিজোরি, কেন্টাকি, এই যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোতে রক্ষণশীলতা এত ভয়ঙ্কর ধরনের যে সেখানে মানুষ এখনো, বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে ঈশ্বর বাস্তবিক অর্থে 7 দিনে পৃথিবী সৃষ্টি করেছিলেন, এবং তারা সায়েন্সে বিশ্বাস করে না, অসম্ভব ধর্মান্ধ। হ্যাঁ, মানে হোয়াইট সুপ্রিমেসিস্টদের সেখানে স্বর্গরাজ্য, কুক্লাক্স ক্ল্যানের মতন, তারা ট্রাম্পের আমলে আরো ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠেছে। তো সেইখানে কি হবে আমি বলতে পারছি না, কিন্তু উত্তরের যে মুক্ত যে রাজ্যগুলো আছে, যেখানে শিক্ষা দীক্ষা অনেক বেশি, তার মধ্যে আমাদের নিউ ইয়র্ক আছে, ম্যাসাচুসেটস আছে, মিনেসোটা তার মধ্যে একটা, হ্যাঁ, এই যে আপনার শিকাগোর মতন জায়গা আছে, তারপরে ধরুন মেইন, পোর্ট, একেবারে পশ্চিমে ওয়াশিংটন স্টেট, পোর্টল্যান্ড, যেটা ওরেগন রাজ্যের অংশ, বা ক্যালিফোর্নিয়ার মতো একটা বিরাট জায়গা, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে প্রগতিশীল আন্দোলন খুব তীব্র, এবং সমস্ত রকম যুদ্ধ বিরোধী আন্দোলন, পরিবেশ সচেতনতার আন্দোলন, তারপরে জাতি বৈষম্য বিরোধী আন্দোলন, অধিকার, ইমিগ্রেন্ট অধিকার রক্ষার আন্দোলন, এই জায়গাগুলোতে সবচাইতে তীব্র চিরকাল থেকেছে, এবং এখনো সেই জায়গাগুলোই সবচাইতে সামনের সারিতে আছে। তো আপনি আজকে আমাদের এই ছোট্ট বা একটা অনুষ্ঠানের মধ্যে আপনি অসম্ভব সমস্ত ভালো নতুন তথ্য দিলেন আমেরিকা সম্পর্কে, এবং এই প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ সম্পর্কে, এবং ট্রাম্পের ভবিষ্যৎ সম্পর্কে। ট্রাম্প এখন কি করতে চাইছে খুব অত্যন্ত ভালোভাবে আপনি প্রাঞ্জল ব্যাখ্যা করলেন। আমরা এই অনুষ্ঠানটা খুব তড়িঘড়ি করে করলাম। আমরা আরো সবিস্তার আপনাকে অনুরোধ হয়তো করব আপনার সময় মতো, আমাদের দর্শকদের জন্য তারা যদি কমেন্ট বক্সে এটা লেখেন যে আমরা আরো জানতে চাই আপনার কাছে, তাহলে আমরা অবশ্যই আপনাকে জানাবো, এবং আপনি আপনার একটু যদি মূল্যবান সময় আমাদের জন্য দেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য, এবং যারা আপনারা এই অনুষ্ঠানটি দেখলেন তাদেরও অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। সবাইকে নমস্কার।